শুভ সকাল। আজ ক্লাস সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 2। বিষয় হচ্ছে গ্রহের ক্ষেত্র, তুঙ্গস্থ, নিচস্থ, মূল ত্রিকোণ এবং দৃষ্টি। তো এর উপরে আমাদের শুরুতে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন ইমন হালদার। ধন্যবাদ গুরুজি। নবগ্রহ স্তোত্রম। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধ্বন্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং শিরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুটভূষণং ধরণীগর্ভসম্ভূतं বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণোপেतं নমামি শশিনং সুতং দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্দ্য ভূতং ত্রিলোকেশং तं নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রখ্যাং রবিসূतं মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূतं বন্দে ভক্ত শনিশ্চরম অন্তর্কায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুतं রৌদ্রং तं রাহুং প্রণমাম্যহম কলালধূম শঙ্কাশং তরগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্মাত্মকং ক্রূরং तं কেতুং প্রণমাম্যহম ব্যাসনোক্তং মিদং স্তোত্রম यः पठेत् प्रयत शुचिः दिवा वा यद्वा शान्तिस्तस्य न संशय इति श्री वेदव्यास रचितं नवग्रह स्तोत्रं समाप्तम्। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 2। বিষয় হচ্ছে গ্রহের পরিচয়, গ্রহের কারকতা, রাশিচক্রে গ্রহের স্বক্ষেত্র, উচ্চ ক্ষেত্র, নিচ ক্ষেত্র, মূল ত্রিকোণ ও ক্ষেত্র পরিচয় আমি এবং গ্রহের দৃষ্টি। ক্লাস শুরু হুম, করার আগে আমি একটু একটা হুম, কথা বলতে চাই। দেখেন, ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ আপনি যখন আনমিউট করে রাখবেন, আরেকজনের নয়েজ তৈরি হবে, যিনি লেকচার দিবেন তার মনোসংযোগ নষ্ট হবে। তাই এই ক্ষেত্রে আমরা সকল ধরনের সতর্কতা অবলম্বন করবো। যেমন নবগ্রস্ত হচ্ছিল একজন রাসবিহারী দাস, তিনি বাইরে আছেন এবং তিনি আনমিউট করে রেখেছেন। এটা আমাদের রেকর্ডিং এ যায়, তখন এগুলা বিশ্রী শোনা যায়। তো এই ক্ষেত্রে সবাইকে বিনীত অনুরোধ, সবাই সতর্কতা অবলম্বন করবেন। আপনি কথা না বললে তো আনমিউট করার দরকারই নেই। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সরি স্যার, ফিরোজ আপনি কান্তি রায় কন্টিনিউ স্যারকে। করুন। তো প্রথম রয়েছে নবগ্রহের পরিচয়। আমরা 9টি গ্রহের পরিচয় কিন্তু জানি, বিশেষ করে যে রবি হচ্ছে সূর্য, চন্দ্র হচ্ছে আহ মানে সংখ্যার সঙ্গে বুঝে গেলে অবশ্যই ভালো হয়। চন্দ্র আমরা জানি যে সূর্য উদিত হলে আলোকিত হয়, চন্দ্র যেমন সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক তদনুরূপ আমরা ধাপে ধাপে যদি যাই, মঙ্গল একটি অঙ্গার গ্রহ। কেন অঙ্গার গ্রহ সেগুলো আমরা ধাপে ধাপে বুঝে ফেলবো অবশ্য গ্রহের পরিচয় যেতে যেতে। বৃহস্পতিকে আমরা অঙ্গিরাজ পুত্র বলি, দেবতাদের গুরু বলি, যেমন মঙ্গলকে ভূমি পুত্র বলি, আবার রবিকে ভাস্কর দেব বলি, চন্দ্রকে গ্রহ মাতা বলি। ঠিক তদনুরূপ পরিবর্তনশীল গ্রহ বলি, বিভিন্ন নামে কিন্তু ডাকি। এগুলো হচ্ছে গ্রহের নাম। যেমন রবি যদি আবারও বলি যে রবি হচ্ছে আমাদের
সৌরজগতের সব থেকে মানে কি গ্রহ, যেটি জগৎকে আলোকিত করে। যদিও গ্রহ বলা হয় না, গোটা জগৎকে সূর্য আলোকিত করে। তো সূর্যকে তিনটি নামে আমরা সাধারণত ডাকি, গ্রহ পিতা বলে, এবং সেই সঙ্গে আমরা রাখি ভাস্কর দেব বলে। চন্দ্রকে গ্রহ মাতা, পরিবর্তনশীল গ্রহ এবং চন্দ্র বলেই ডাকি। মঙ্গলকে আমরা ভূমিপুত্র বলি, মঙ্গল বলি, আবার অঙ্গার গ্রহ বলি। আবার বুধকে আমরা বালক গ্রহ বলি, বুধ বলি, আবার কুমার গ্রহ বলি। বৃহস্পতিকে অঙ্গিরাজ পুত্র বলি, আবার দেখা যাচ্ছে দেবগুরু বলি। শুক্রকে দৈত্যগুরু বলি, শুক্র বলি, আবার দেখা যাচ্ছে প্রশান্তির দেবতা বলি বা প্রেমের দেবতা বলি, শান্তির কারক গ্রহ বলি। তাছাড়া শুক্রের পরে শনিকে আমরা ন্যায়ের দেবতা বলি, শনি বলি, কর্মফলদাতা বলি, বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। তাছাড়া রাহুকে আমরা মায়াবী গ্রহ বলি, রহস্যময় গ্রহ বলে থাকি। আর কেতুকে হচ্ছে আমরা গুপ্ত কারক গ্রহ বা অন্ধকার জগতের গ্রহ বলি। রাহুর মস্তক আছে, কেতুর মস্তক নেই। তাছাড়া নবগ্রহের পরিচয় বা নবগ্রহের কারকতা আপনাদের মেইন গ্রুপে কয়েকটা পেজ দেওয়া হয়েছে। ওই পেজগুলো আপনারা সেভ করে রাখবেন এবং পড়বেন। বিশেষ করে যে যে পেজগুলো আপনাদের দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গ্রহের কারকতা হিসেবে দেওয়া হয়েছে। এটা সহজভাবে একটু সংক্ষিপ্ত কারকতা আপনাদের দেওয়া হয়েছে, এটা পড়ে নিতে হবে। এবার আমরা আসবো গ্রহের স্বক্ষেত্র, মানে গ্রহের নিজস্ব গৃহ কোনটি। তো যদি আমরা আপনারা খাতায় প্রত্যেকে 3-4টি করে ছক করে নেন, করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। মাঝখানে লিখে নেবেন যে স্বক্ষেত্র, তাহলে নিজের বাড়ি। স্বক্ষেত্র বলতে তার নিজের গৃহ। তো আমাদের যে নিজের গৃহ, এই গ্রহের যে নিজের গৃহ সেটি আমাদের কোনটি, বা গ্রহের ক্ষেত্র কোনটি। স্বক্ষেত্র মানে নিজের গৃহ, সেই ক্ষেত্র আমাদের কোনটি। তো এইটা হচ্ছে মঙ্গলের গৃহ, নিজস্ব গৃহ। এটা হচ্ছে শুক্রের নিজস্ব গৃহ। এভাবে আপনারা একটু লিখে নিন। তবে একটি জিনিস আমি লক্ষ্য করেছি, আপনাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে আপনাদের সুবিধা কি, যেমন গত ক্লাসে ধরেন অনেকে হোমওয়ার্ক একজন না দুজন মাত্র দিয়েছেন। দেখা যাচ্ছে প্রথম 3 দিন আপনারা হোমওয়ার্ক দিয়েন না, প্রথম 3 দিন আপনারা রিজার্ভ থাকেন। রিজার্ভ থাকলে একটা সুবিধা কি, যে সবাই লিখে দেওয়ার সুযোগ পাচ্ছে। সপ্তাহে শুক্রবারে ক্লাস হচ্ছে, শনি রবি সোম পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, মঙ্গলবার থেকে একে অপরে দেন, বুধবার আপনারা রিভিউ নেন, বৃহস্পতিবারে ওটা পুনর্বিবেচনা করুন, শুক্রবারে এসে কারো কোনো প্রশ্ন থাকলে স্যারের কাছে প্রশ্ন করুন। তাহলে দেখবেন কি, যে একজনে দিয়ে দিলে অনেকে মনে করে কি যে উনি তো দিয়ে দিয়েছে তাহলে আমি আর দেবো কি করতে। কিন্তু আপনি যে বাসায় বসে চেষ্টা চেষ্টা করেছেন কিনা, চেষ্টা না করলে এটি কিন্তু নিজে নিজে না করলে মুখস্থ রাখা খুব কষ্ট, খুব কষ্ট। একটা সময় এসে দেখবেন যে মনে রাখতে কত কষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা হোমওয়ার্ক গুলো তৈরি করবেন, ঘরে বসে রিসার্চ করবেন, দেখবেন দ্রুত শিখে যাবেন। 10-12টি ক্লাসের পরে আপনারা দেখবেন যে আপনাদের আর কষ্ট হচ্ছে না, খুব সহজভাবে শিখতে পারছেন। তো মিথুন রাশি যেটা আমরা লিখেছিলাম, এটা হচ্ছে বুধের নিজ গৃহ। এইটা হচ্ছে আপনার চন্দ্রের নিজ গৃহ, যেটি আমরা কর্কট রাশি লিখেছিলাম। সিংহ রাশি হচ্ছে রবির নিজ গৃহ। কন্যা রাশি হচ্ছে বুধের নিজ গৃহ। এবার তুলা রাশি হচ্ছে শুক্রের নিজস্ব গৃহ। তারপর হচ্ছে মঙ্গলের, বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব গৃহ। ধনু রাশি হচ্ছে বৃহস্পতির নিজস্ব গৃহ। তারপর মকর রাশি হচ্ছে শনির নিজস্ব গৃহ। কুম্ভ রাশি ও শনির নিজস্ব গৃহ। মীন রাশি হচ্ছে বৃহস্পতির নিজস্ব গৃহ। এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে মঙ্গলের 2টি গৃহ আছে, শুক্রের 2টি গৃহ আছে, বুধেরও 2টি গৃহ আছে, বৃহস্পতির 2টি গৃহ আছে, শনির 2টি গৃহ আছে, চন্দ্র এবং রবির একটি করে গ্রহ। এখানে বিশেষ কিছু বিষয় থাকে, যেমন শনির 2টি গৃহ সে পাশাপাশি কেন, রবি চন্দ্রের 2টি গৃহ পাশাপাশি কেন, এরা দুজন নভমণ্ডলে বা মহাকাশে গৃহ করার জন্য এক জায়গায় পেল, ইনাদের সাথে কেন এনরা এক জায়গায় পেল, আবার বাকি গ্রহগুলো দুই পাশে কেন জমি পেল। আপনারা অনেকে দেখা যাচ্ছে দেশে একটা বাড়ি বিদেশে একটা বাড়ি, বা ধরুন আপনারা গ্রামে বাড়ি শহরে বাড়ি, এগুলো হইতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারেন যে এগুলো হবে। কিন্তু কেন আমরা একটু পরবর্তীতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমাদের এই ব্যাপারে যে কে দেব স্যার রয়েছেন, সর্বছাত্র পারঙ্গম, উনি আরো সুন্দরভাবে বোঝাবেন। তো এইটার সঙ্গে আমরা যদি একই সঙ্গে দেখে যাই যে নিজস্ব বাড়ি আমরা পেলাম, এইবার আমরা কিন্তু জানি যে আহ, নিজের ঘরটা পেলাম, ঘর পেলে আমাদের
সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস লাগে, যে আমরা যেহেতু এখানে রয়েছে গ্রহের তুঙ্গস্থ, তাহলে গ্রহের ক্ষেত্র পেলাম আমরা প্রথম, এই ক্ষেত্র। এবার আমরা তুঙ্গস্থ নিই, তারপরে এই পাশে আমরা যে নিচস্থ নিই, তারপর আরেকটি ছক করে মূল ত্রিকোণ নিই, তাহলে দেখবেন আমাদের জন্য সুবিধা হবে। এবার সক্ষেত্র নিলাম, তারপর তুঙ্গস্থ, মানে উঁচু। গ্রহগণ কোথায় উঁচু হয়, কেন উঁচু হয়, এই লিখলাম আমরা তুঙ্গস্থ। তো তুঙ্গস্থ কেন হয়, বিশেষ করে কেউ এখানে বসলে ধরেন দেখা যায় যে আম, উপরের লাইনে অনেকে স্থান পেয়েছেন, আবার কেউ নিচের লাইনে স্থান পেয়েছেন। এটির কারণ কি? এটি কি আপনারা আগে পরে যোগদান করেছেন তার জন্য, না অন্য কোনো কারণ? এই যে তুঙ্গস্থ মানে হচ্ছে একে উপরে আর একজন প্রভাব বিস্তার করা, যেমন মাতব্বরি, আপনার ক্লাসের মনিটর, বা ধরেন এই বন্ধুদের মধ্যে মাতব্বরি, বা ধরেন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, বা কারো বাড়িতে বিবাহ হচ্ছে, দেখবেন ও জায়গায় একজন এসে কাজ করবে না, সে শুধু ওই মাতব্বরি। তো এই মাতব্বরি কিন্তু সবাই করতে পারে, আবার সবার উপরে সবাই মাতব্বরি করতে পারে না। একজনের উপরে মাতব্বরি করলে আরেকজন দেখা যাচ্ছে উল্টে ক্ষিপ্ত হবে কিনা, কার উপর কে মাতব্বরি করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু তুঙ্গস্থতা থেকে বিচার করা যায়। যদিও আমরা এই আগে পিছিয়ে যোগদান করা নয়, আমাদের যে কে দেব স্যার যোগদান করেছেন, দেখেন আমরা চাইলে কি করতে পারি, ছাত্রদেরকে এখানে এবার উপরে নিয়ে যেতে পারি ইচ্ছা করি। যে কে দেব স্যারকে আমি উপরে নিয়ে নিলাম, দেখেন গ্যালারিতে এবার উপরে দেখা যাচ্ছে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার আছেন, আমি প্রেসিডেন্ট স্যারকেও একটু চেষ্টা করে আমি উপরে নিয়ে গেলাম। এটা হচ্ছে চেষ্টার দ্বারা উপরে নেওয়া, আর এক হচ্ছে প্রকৃতিগতভাবে উপরে যাওয়া। তো চেষ্টার দ্বারা উপরে নেওয়া মানে এটা আমরা ধরে নিচ্ছি, আর হচ্ছে প্রকৃতিগতভাবে গ্রহগণ উপরে থাকছে, এটার মধ্যে কিন্তু পার্থক্য অনেক। যে ধরেন শিক্ষায় আপনারা অনেকে শিক্ষায় উপরে আছেন, শিক্ষায় নিচে আছেন। যেমন আমাদের আজকে কিন্তু প্রবন্ধ প্রতিযোগিতা হবে সন্ধ্যায়, প্রবন্ধ প্রতিযোগিতার টপিকস দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা এই প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরাও, এর ভিতর অনেকে জ্যোতিষ রয়েছেন, আপনারাও কিন্তু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। মানে পারবেন মানে প্রতিযোগী হতে পারবেন না, কিন্তু আপনার লেখা দিতে পারবেন। আপনার লেখা দিলে কি হবে, আপনাদের লেখাটা সুবেনিরে প্রকাশ হবে, আপনাদের লেখাটা দেখা যাচ্ছে ওয়েবসাইটে প্রকাশ হবে, সেইখান থেকে আপনাদের জনপ্রিয়তা বাড়বে, আপনাদের লেখার হাত তৈরি হবে, সেখান থেকে আপনারা কে বড় কে ছোট যাচাই করা যাবে। তাহলে এই যে বড় ছোট যাচাই করা, বা ধরেন এই যে গ্রহের তুঙ্গস্থ, ঠিক একইভাবে আমাদের বুঝে নিতে হবে। মানে গ্রহগণ 9 জনের মধ্যে নিজেরা সংগ্রাম করে বা নিজেরা ভোটাভুটি করে এক একটা গৃহে গিয়ে সে তুঙ্গস্থ হয়েছে। এখন তারা কি আসলে ভোটাভুটি করেছে, না তারা কি নিজস্ব সত্তা বলে সে তুঙ্গস্থ হয়েছে? আমরা সময় ক্ষেপণ মোটেই করব না, এগুলো হচ্ছে আপনাদের মনে রাখার জন্য শুধু একটু আহ মানে বলে বোঝানো হলো বিষয়টা কি, সেই বিষয়টা। যেমন এই তুঙ্গস্থটা একটু লিখুন, তারপরে আমরা ব্যাখ্যা করি। যেমন ধরুন, যেমন মেষ রাশিতে রবি 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ। রবি এই 0 থেকে 10, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সে তুঙ্গস্থ। ফলে কোন পাশ থেকে তুঙ্গস্থ, এই ডান পাশ থেকে এদিকে তুঙ্গস্থ 10 ডিগ্রি। তাহলে রবি গ্রহটা মঙ্গলের ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়েছে, এটা কিন্তু একটু বুঝতে হবে, মঙ্গলের গৃহের উপর। তাহলে মঙ্গলের উপর রবি মাতব্বরি করতে পারছে, মঙ্গল কোন রকম কোনো কথা বলছে না। তাহলে মঙ্গল রবির কাছে নিষ্ক্রিয়, এটা মনে করতে হবে। রবির শক্তি বেশি, তাই সে উপরে চলে গেছেন। এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী থেকে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তী, উনি সবার উপরে আসন লাভ করেছেন। এটি কিভাবে করেছেন? আমাদের জে কে দেব স্যার, ইনি সিনিয়র শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে এখন সিনিয়র শিক্ষক হয়েছেন। নীরজকান্তি রায় স্যার, উনি এখানকার থেকে কোঅর্ডিনেটর এবং শিক্ষক হয়েছেন। তাহলে এই যে হলেন, কিভাবে হলেন? টিটু দাস স্যার মনে হয় এখানে নেই, টিটু দাস স্যারও পামিস্ট্রিতে এখান থেকে শিখে শিক্ষকতা করছেন ত্রিপুরা থেকে। তো এই যে অবস্থানটা তৈরি হলো, এটি কিভাবে হলো? তাহলে এই মঙ্গলের শক্তি নিশ্চয়ই রবির থেকে কম, এটি আমাদের অনুধাবন করতে হবে। যে যখন আমরা দেখব মঙ্গল আর রবি একই গৃহে এক জায়গায় অবস্থান করছে, তখন আমরা ধরে নেব যে মঙ্গলের শক্তি কম, রবির শক্তি বেশি। কারণ মঙ্গলের ঘরে গিয়ে সে মাতব্বরি করছে, বা সে তুঙ্গ হয়েছে, তার মাথার পরে গিয়ে বসছে, কিন্তু প্রথম 10 ডিগ্রি পর্যন্ত বসছে। তারপরে যে 20 ডিগ্রি বাকি রয়ে গেছে, ওই 20 ডিগ্রি কিন্তু বসেনি।
অর্থাৎ মঙ্গলের এক কোণায় গিয়ে রবি মাতব্বরি করছে, প্রথম কোণায়। সে অশ্বিনী নক্ষত্রের 10 ডিগ্রি, 10 ডিগ্রি মানে 3টি চরণ। ওই যে 13 ডিগ্রি 20 মিনিট কে 4 ভাগে ভাগ করে 3 ডিগ্রি 20 করে একটি চরণ লিখেছেন, তাহলে 3 × 9 আর 3 × 60 মানে 10 ডিগ্রি সমান 3টি চরণ পর্যন্ত তুঙ্গস্থ হয়েছে। তাহলে তুঙ্গ হলো কার পরে? মঙ্গলের এক কোণায় কেতুর, কেতুর যে নক্ষত্র তার প্রথম 3 চরণের উপর তুঙ্গস্থ হলো। চতুর্থ চরণ কেন পেল না? মারাত্মক প্রশ্ন। আবার এই রবি কেন এদিক থেকে শেষের দিকে তুঙ্গস্থ হলো না? কারণ হচ্ছে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র। আপনারা লিখেছেন আগের ক্লাসে, প্রথম ক্লাসে। সেটি মাথার মধ্যে আনতে হবে যে প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। তাহলে রবি তো আর রবির পরে গিয়ে তুঙ্গস্থ হতে পারে না। মানে আপনি আপনার মাথার পরে উঠতে পারবেন কখনো? পারবেন না। এইবার শুক্রের উপর সে কেন উঠলো না, মাঝখানে কেন নিল না? এটি একটা বিশেষ প্রশ্ন থেকে যায়। তাছাড়া কেন কেতুর প্রথম অংশে তুঙ্গস্থ হলো, এটি প্রশ্ন থেকে যায়। লিখে নিন আপনারা। এইবার বৃষ রাশিতে চন্দ্র 3 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। চন্দ্র 3 ডিগ্রি, 0 থেকে 3 ডিগ্রি, মানে এ পাশ থেকে মাত্র 3 ডিগ্রি পর্যন্ত। তাহলে 3 ডিগ্রি 20 কিন্তু এক চরণ। তাহলে সে এক চরণ নিতে পারেনি, এক চরণের কম হয়েছে। আবার শুক্রের গৃহে গিয়ে চন্দ্র তুঙ্গস্থ হয়েছে। কিন্তু এই চন্দ্র, কিন্তু চন্দ্র আর শুক্রের সম্পর্ক কি, এটি আমাদের আজকের সিলেবাসে আছে কিনা। শত্রু মিত্র, মূল ত্রিকোণ, না শত্রু মিত্র নেই। স্বক্ষেত্র উচ্চ নিচস্থ মূল ত্রিকোণ, ক্ষেত্র পরিচয় গ্রহের দৃষ্টি। আচ্ছা যাই হোক, এটা বুঝে যাওয়ার জন্য আজকে দেখতে হবে যে শুক্রের উপর চন্দ্র কেন তুঙ্গস্থ হল। তাহলে এই শুক্রের কিন্তু শত্রু দুটি, রবি আর চন্দ্র। তাহলে চন্দ্র হচ্ছে শুক্রের শত্রু, শত্রুকে কেন মাথার পরে বসার সুযোগ দিল? তাও প্রথম 3 ডিগ্রি। সেই প্রথম 3 ডিগ্রি কোনটা? এখানে কোন নক্ষত্র পড়েছে? এটি কিন্তু কৃত্তিকা নক্ষত্র পড়েছে। তো কৃত্তিকা নক্ষত্র যে পড়েছে রবির পরে, তো রবির আলোয় চন্দ্র আলোকিত হয়। কিন্তু রবির গায়ের পরে যে আপনার চন্দ্রকে বসতে দিল কেন? রবির যে উত্তাপ, তাতে চন্দ্র কি পুড়ে যাবে না? এখানে যদি ধরি একটি রেডিয়ামকে আলোকিত করতে হবে, ধরেন ঘড়ির কাঁটায় অনেকে রেডিয়াম থাকে যে অন্ধকারে ঘড়ি দেখার জন্য। তো যখন রেডিয়াম থাকে, ওই রেডিয়ামে একটু টর্চ লাইট মারলে বা দিনের আলো পড়লে বা এই লাইটের আলো পড়লে অন্ধকারের সময় ওই ঘড়ির কাঁটাটা দেখা যায়। তাহলে চন্দ্রের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হবে। তাহলে উনি রেডিয়াম নেওয়ার জন্য যাচ্ছে, সেটা নক্ষত্র। কিন্তু শুক্র তো শত্রু, সেই শত্রুর উপর উনি গিয়ে তুঙ্গস্থ হয়ে কিভাবে বসলো, এটিও কিন্তু প্রশ্ন থেকে যায়। প্রশ্ন আপনারা লিখে রেখেন। এগুলো হচ্ছে যখন বিশেষ বিশেষ বিষয় আসবে, তখন কিন্তু এই আলোচনাগুলো ধরে নিতে হবে আপনাদের। এখন বললে ধরেন হয়তো আপনাদের মনে থাকবে না, তারপরেও চেষ্টা করবো একটু বলার। তাছাড়া মিথুন রাশিতে রাহু হচ্ছে 21 কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ? মিথুন রাশিতে পুরো অংশ, মিথুন রাশির পুরো অংশ না, 20 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, তাহলে হচ্ছে রাহু, মিথুন রাশিতে রাহু এদিক থেকে 20 ডিগ্রি, মানে এদিক থেকে অর্থাৎ 30 থেকে 10 পর্যন্ত। এটা লিখতে যেন কেউ ভুল না করে। মানে রাহু যে তুঙ্গস্থ হচ্ছে 20 ডিগ্রি পর্যন্ত, তাহলে সেই 20 ডিগ্রি কোন দিক থেকে তুঙ্গস্থ হচ্ছে? কি 0 থেকে 20 ডিগ্রি, ডিগ্রি কিন্তু জায়গায় স্থির। ডিগ্রিটা 30 ডিগ্রি ঘরটা, তাহলে তুঙ্গস্থ হবে কোন পাশ থেকে? 20 ডিগ্রি স্যার। রাহু কিন্তু 20 এদিক থেকে ডিগ্রি ঘোরে, তাহলে কি এদিক থেকে হবে না এদিক থেকে হবে? বলেন। জেকেদেব স্যার কোন পাশ থেকে হবে? তাহলে এখানে আরেকটা কথা আছে। এই জায়গাটায় কিন্তু আমরা বুঝি যে রাহু 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় মিথুন রাশিতে। তাহলে কেতু কর্কট রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তাহলে এই যে, ওই সরি, ধনু রাশিতে
তাহলে ধনু রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয়, আমরা এটা বলি। আবার ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেখবেন 20 ডিগ্রি পর্যন্ত ডান পাশে বৃষ থেকে রাশিতে হচ্ছে রাহু তুঙ্গস্থ হয়, মতান্তরে হচ্ছে নিচের থেকে বৃশ্চিক স্যার ওই যে রাশিতে স্যার উল্টা গিয়ে করে স্যার, কেতু কাজেই তুঙ্গস্থ আপনার হয়। হচ্ছে তাহলে ওই এই যে 30 তুঙ্গস্থ ডিগ্রি হয়, থেকে এই 20 ডিগ্রি আসবে তুঙ্গস্থটা স্যার, প্রথম সে 10 কোন ডিগ্রি দিক মাইনাস থেকে থাকবে হয়? স্যার। যে দিক থেকে ঘোরে সেই দিক থেকে হয়, নাকি আমার যে দিক থেকে গ্রহ আসে মানে ডিগ্রি ওই দিক থেকেই হয়? যদি ওই দিক থেকে হয় তাহলে কিন্তু 20 থেকে আহ মানে 1 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি পর্যন্ত যাও। আর যদি এদিক থেকে হয় তাহলে 30 থেকে 10 পর্যন্ত যাবে, 20 কিন্তু বাদ যাবে। এটি একটা গবেষণার বিষয় আছে। আপনারা 20 ডিগ্রি পর্যন্ত রাহু লিখে রাখুন। গবেষণা প্রসূত ফল দেওয়ার পরে আপনারা ধরবেন যে এটি কি হয়। সকল গ্রন্থে লেখা আছে রাহু 20 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে তুঙ্গস্থ হয়। এই প্রশ্নটা একটু বিশেষভাবে খাতায় ডান পাশে লাল কালি দিয়ে বা ব্র্যাকেটে লিখে রাখবেন কিভাবে হয়। তাহলে আমরা বলছি রাহু মিথুন রাশিতে তুঙ্গস্থ হয়ে গেল। এবার কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। তাহলে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এইদিকে তুঙ্গস্থ হয়। এইবার হচ্ছে সিংহ রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না। সিংহ রাশিতে কোনো গ্রহের তুঙ্গস্থতা নেই, মানে সিংহে রবির মাথার পরে কেউ বসেনি। তাহলে রবির মাথার পরে কেউ তুঙ্গস্থ হতে আসেনি, এখানে রবির নক্ষত্রের উপর কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয়েছে। তাহলে সরাসরি রবির উপর কিন্তু তুঙ্গস্থ হতে পারেনি, সে নক্ষত্রের পরে গিয়ে তুঙ্গস্থ হয়েছে, বিবেচনায় আনতে হবে। এইবার কন্যা রাশিতে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত হচ্ছে বুধ তুঙ্গস্থ হয়, তাই না? কন্যা রাশিতে বুধ কত ডিগ্রি পর্যন্ত একজন বলেন একটু? 0 থেকে 15 ডিগ্রি বলেন নাকি? আচ্ছা একটু বললেন, আমি ভুল টুল করতে পারি। তাহলে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত আমাদের এন্টিক্লক ওয়াইজ এভাবে 15 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তাহলে এটি কিন্তু বুধের গৃহ, এখানে কিন্তু লিখেছি বুধের গৃহ। তাহলে বুধের গৃহে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে। নিজের ঘরে নিজে আমি ধরুন চেয়ারে পরে দাঁড়াবো বা টেবিলে পরে দাঁড়াবো, এতে তো আর কারো কোনো বাধা নেই, বুঝলি? নেই, কোনো বাধা নেই। কিন্তু কথা হ্যাঁ হচ্ছে স্যার, এই বৃহস্পতি যে চন্দ্রের গৃহে 15 ডিগ্রি, গিয়ে জলের মধ্যে জলরাশি 15 ডিগ্রি। জলের ভিতর গিয়ে উনি বলল যে আমি 0 থেকে 5 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ, পর্যন্ত 15 আমি ডিগ্রি। নিয়ে নিলাম, আমি তুঙ্গস্থ। হ্যাঁ স্যার, 0 থেকে 5 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানে বৃহস্পতি নিজের নক্ষত্র। তাহলে আর 1 ডিগ্রি 40 মিনিট যে পুষ্যা নক্ষত্র শনি, ওই 1 ডিগ্রি 5 মিনিট কিন্তু আমাদের বিশেষ বৈশিষ্ট্য বহন করবে এই বৃহস্পতির তুঙ্গস্থতা। এখানেও নোট করে নেন কিন্তু, যে তুঙ্গস্থ কর্কট রাশিতে জলের পরে গিয়ে বা চন্দ্রের উপর গিয়ে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। কিন্তু বৃহস্পতির নক্ষত্র পেয়েছে সে কিন্তু 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট, 4 5 মানে 1 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত সে পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রের পরে গিয়ে পড়েছে। লিখে নিন ওখানে, না হলে পরবর্তীতে লিখতে পারবেন না এটা। সেই যে পুষ্যা নক্ষত্রের উপর 1 ডিগ্রি 40 মিনিট তুঙ্গস্থ হলো, ওটা তো শনির নক্ষত্র। তাহলে শনি বৃহস্পতি এবং চন্দ্রের উপর প্রভাব করে সে উঁচু হয়। মানে ধরেন আপনি এই যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলায় যে গোল দিচ্ছে তাকে ধরে অন্য প্লেয়াররা মাথায় করে নিয়ে নাচছে, কেউ কাঁধের পরে উঠায় নিয়ে দাঁড় করাচ্ছে। তাহলে বৃহস্পতি কার কাঁধের উপর দাঁড়ালো, এটি আমাদের বুঝতে হবে যে সে কার কাঁধের উপর দাঁড়িয়েছে। এইখানে তুঙ্গস্থ রবি হলো, রবি কার কাঁধের উপর দাঁড়ায় তুঙ্গস্থ হলো। চন্দ্র এখানে তুঙ্গস্থ হলো কার কাঁধের উপর। রাহু মিথুনে তুঙ্গস্থ হলো কার কাঁধের উপর। এটি বিবেচনা করতে আপনাদের এই ঘরের অধিপতি, এই ঘরের যে নক্ষত্র, এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। সকল ক্লাস শেষ পর্যন্ত 60টা ক্লাস পরীক্ষা পর্যন্ত কিন্তু আপনাদের এগুলো লাগবে, এই জিনিসগুলো। এইবার আসি আমরা কন্যার পরে তুলা। তুলাতে শনি, হ্যাঁ বুঝলাম না।
বৃহস্পতি, এটা হচ্ছে আপনারা পাঠ করেছেন না, কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্র পড়েছেন না, পাঠ করেছেন না? তারপরে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র, এটা পাঠ করেছেন না? তারপরে যে 13 ডিগ্রি 20 মিনিট অশ্লেষা নক্ষত্র বুধের পাঠ করেছেন না? তো গ্রহগণ স্থির, এই ঘরটা স্থির, নক্ষত্রগণ স্থির, ডিগ্রিও স্থির, মানে ডিগ্রি এখান থেকে 0 ডিগ্রি দিয়ে এ, 360 ডিগ্রিতে এটা কি, একটি বৃত্ত, এটা আবার একটু এগুলো রিপিট স্থির। করলে ভালো হয় এই তাহলে বৃহস্পতিটা। স্থির জায়গায় বৃহস্পতি আসছে, এই সে এখন আসছে যেটা এসে বললেন এটা আবার তুঙ্গস্থ একটু হয়। রিপিট করলে ভালো হয়। মানে যে প্লেয়ারটা হ্যাঁ গোল হ্যাঁ। দিয়েছে সে বাদে বাকি প্লেয়ার গুলো দৌড়ে আসছে এখানে, তার ঘর না, দৌড়ে এসে উনাকে উঁচু করে ধরে রেখেছে। তাহলে জি বাকি কোন জি 2 জন আসছে? 11 জন প্লেয়ারের মধ্যে 11 জন তো আর আসে নাই, একজনের কাঁধে উঠেছে, কখনো 2 জনের কাঁধে জি উঠেছে, জি। কখনো 3 জনের কাঁধে উঠেছে। তো এই যে 1 জন 2 জন 3 জনের জি কাঁধে কিভাবে ভর করলো, আর ওই 3 জনের কাঁধ ভরে তারা কি ডেবে গেল, তারা কি ব্যথা পেল, না কষ্ট পেল, কি পেল, এগুলো দিয়ে আপনাদের জীবনী, মানে মানবের জীবনী বিচার করতে হবে। যারা উচ্চতর ব্যাচের শিক্ষার্থী আছেন, আমি বলেছি যে এই ব্যাচে আপনাদের অবাধ বিচরণ থাকবে, কারণ হচ্ছে এখান থেকে নতুন ব্যাচের শিক্ষার্থীরা আপনাদের শিখবে বড় ভাই হিসাবে বা জ্যেষ্ঠ ব্যাচ হিসাবে, আবার আপনাদের কাছ থেকে অনেক কিছু যাচাই করে দিবে। আবার আপনারা কেন থাকবেন, আমি বলেছি যে শিক্ষায় যদি নতুন কিছু না থাকে তাহলে তো আপনারা থাকবেন না, সেই নতুনত্ব দেওয়া হচ্ছে কিন্তু, অর্থাৎ আপনারাও নোট করে নেবেন, এটি আমার প্রার্থনা, আশা করি। এটি ভালো জ্যোতিষ হওয়ার মূল সূত্র কিন্তু এখানে। এবার শনি তুলা রাশিতে তুঙ্গস্থ হয় 20 ডিগ্রি পর্যন্ত, শনি 20 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 20, একটা ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে, আচ্ছা আপনাদের মতো লিখে নিন 20 ডিগ্রি পর্যন্ত। তাহলে এটি এই কন্যার পাশ থেকে আপনার এই বৃশ্চিকের দিকে ধাবিত হবে, 20 ডিগ্রি পর্যন্ত শনি তুঙ্গস্থ হবে। বৃশ্চিকে কোনো গ্রহ তুঙ্গস্থ নেই, তাহলে তুলার কথা আর একটু বলে যাই। তুলায় যখন তুঙ্গস্থ হচ্ছে শনি, তখন কিন্তু মঙ্গল, আগুন, আগুনের পরে তুঙ্গস্থ হচ্ছে, মঙ্গলের নক্ষত্র আছে, তুলা রাশির অধিপতি শুক্র, শুক্রের পরে তো তুঙ্গস্থ হচ্ছে, তারপরে তুঙ্গস্থ হচ্ছে সে মঙ্গলের আগুনের নক্ষত্রে পরে 6 ডিগ্রি 40 পর্যন্ত। 6 ডিগ্রি 40 যখন আগুনের মঙ্গলের নক্ষত্র পাচ্ছে, তারপরে সাতই নক্ষত্র রাহু, রাহুর উপরে যে তুঙ্গস্থ হচ্ছে, তাহলে 13 ডিগ্রি 20 আর 6 ডিগ্রি 40 সমান 13 আর 7 20। তাহলে এই যে দুটি নক্ষত্র, একটি হচ্ছে মায়াবী নক্ষত্র রাহু, বা সর্বগ্রাসী গ্রহ রাহু, দুনিয়াকে গ্রাস করতে পারে রাহু, যে সূর্যকে গ্রাস করতে পারে সে দুনিয়াকে গ্রাস করতে পারে, সেই গ্রহ আর আগুন মঙ্গলের পরে গিয়ে শনি তুঙ্গস্থ হচ্ছে। তাহলে শনির পাওয়ার বেশি, আপনার মঙ্গল এবং রাহুর থেকেও শনির পাওয়ার বেশি। ওই যে আপনারা অনেক সময় শুনবেন শনির প্রতিকার দিলে আর রাহুর প্রতিকারের দরকার হয় না, রাহু এমনি দমে যায়। কি কারণে দমে যায়, ওই কারণগুলো কিন্তু এইখান থেকেই উদ্ধার করে নিতে হবে। এই উদ্ধার করার জন্য, যেহেতু আমরা বলেছি প্রত্যেক বছর ক্লাসকে কিছু কিছু মডিফাই করা হবে, কিন্তু মডিফাইয়ের মাত্রা এবার একটু বেশি হবে। বেশি না হলে তো আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা থাকবে না। আর এদিকে আপনাদেরও যদি আমরা না দিতে পারি, তাহলে ভবিষ্যতে আপনারা বলবেন কি করে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ইতিমধ্যে হয়ে গেছে রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, কেমন শিখবো, এগুলো একটা ব্যাপার রয়েছে না। এইবার হচ্ছে বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয়নি, হয়েছে সেটা ওই ইয়ে মোতাবেক, আপনার ওই ইন্ডিয়ান মোতাবেক। তো আমরা রাহুকে যেহেতু মিথুনে দিয়েছি, এই জন্য আমরা আগে ধনুতে গিয়ে দেখাবো। তো ধনুতে হচ্ছে আপনার কেতু তুঙ্গস্থ হয়েছে 20 ডিগ্রি পর্যন্ত, পরবর্তীতে আমরা রাহু কেতু আবার এইদিকে আসবে, কেতু 0 থেকে 20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি লিখে রাখেন, এইখানে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে 20 ডিগ্রি পর্যন্ত, যে আমরা এই পাশ থেকে নেব না এই পাশ থেকে নেব, কেন নেব, এটির একটা বিশেষ ব্যাপার রয়েছে। এখানে একটু বলে যাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বেদিক অ্যাস্ট্রোলজি মানে ইন্ডিয়ান সৃষ্টি, কেতু ইন্ডিয়ান স্যার, রচিত, কেতু। ইন্ডিয়ান মুনি ঋষিদের রচিত, বা ভারতীয় জ্যোতিষ বা সনাতন জ্যোতিষ, আদি জ্যোতিষ, সকল জ্যোতিষের মা বলা হয় এই বৈদিক অ্যাস্ট্রোলজিকে। সেই অ্যাস্ট্রোলজি মোতাবেক আমাদের
বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয় 20 ডিগ্রি পর্যন্ত, আর বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গস্থ হয় 20 ডিগ্রি পর্যন্ত। আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু এটি আমরা শিখবো, বা ইন্ডিয়াতে কখনো পরীক্ষা দিতে গেলে আমরা তখন বলবো যে বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয় আর বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গস্থ হয়। আমরা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলুন বা বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি বলুন, এখানে আমরা বলবো যে রাহু কেতু মিথুন রাশিতে তুঙ্গস্থ হয় রাহু, আর কেতু ধনু রাশিতে তুঙ্গস্থ হয় ওই 20 ডিগ্রি পর্যন্ত। কিন্তু কেন, এর ব্যাখ্যা পেলে আপনারা বুঝতে পারবেন যে কেন তুঙ্গস্থ হচ্ছে, ব্যাখ্যা দেবো আমরা আর একটু পরে। তারপরে গিয়ে মঙ্গল, মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। এখানে গিয়ে আমরা লিখবো মঙ্গল, এই 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। মঙ্গলের পরে আমরা যখন যাব তখন কুম্ভ রাশিতে কেউই তুঙ্গস্থ হয় না। মীন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয় শুক্র, 0 থেকে 27 ডিগ্রি। তাহলে এই যে মঙ্গল 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হলো, এখানে কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে। রবি 10 ডিগ্রি মানে একটা নক্ষত্র পেয়েছে, 3 চরণ। এখানে রাহু মানে সেই একটা নক্ষত্রের 1 চরণ পুরোটুকু পায়নি, মানে চন্দ্র, সরি, বৃষ রাশিতে চন্দ্র। রাহু 20 ডিগ্রি মানে ওখানে 2টি নক্ষত্র পেয়েছে। বৃহস্পতি 5 ডিগ্রির মধ্যে সে কিন্তু 2টি নক্ষত্র পেল। বুধ 15 ডিগ্রির মধ্যে মানে হচ্ছে 10 আর 5, হ্যাঁ, 2টি নক্ষত্র পেল। শনি 20 ডিগ্রি মানে সে মঙ্গল এবং রাহু 2টি নক্ষত্র পেল। কেতু 20 ডিগ্রি মানে সে কেতু 13, 13, 20, 13, 13, 26, 40 মানে 2টি নক্ষত্র পেল। 3টি সে কখনো পায়নি। যদি মিথুনে ধরা হয় তাহলে 3 ডিগ্রি 20, 13 আর 3 16, 17। হ্যাঁ, এই যে বৃশ্চিক রাশিতে কেতু হলে কিন্তু 3টি নক্ষত্র পাচ্ছে। এটা হিসাব করতে হবে। ওই নক্ষত্র আপনাদের প্রথম ক্লাসে বসিয়েছেন যে এই পর্যন্ত হচ্ছে অশ্বিনী, এই পর্যন্ত ভরণী, আর এইটুকু হচ্ছে কৃত্তিকা, এইভাবে যে বসিয়েছেন ওই চারটাকে সামনে নিয়ে দেখবেন যে কেতু, এই বৃশ্চিক রাশির কেতু কিন্তু 3টা নক্ষত্রের ছোঁয়াই কিন্তু পেয়েছে, এটা মার্ক করে রাখেন। মঙ্গলও কিন্তু 3টি নক্ষত্রের ছোঁয়া পেয়েছে। কোন 3টি পেয়েছে? সেটি হচ্ছে আপনার এই মকর রাশিতে 3টি নক্ষত্র আছে। প্রথম হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র 10 ডিগ্রি। তারপর শ্রবণা নক্ষত্র চন্দ্রের 13 ডিগ্রি, তাহলে 13 আর 10, 23, 23 ডিগ্রি 20 মিনিট। 23 ডিগ্রি 20, কিন্তু সে তো পাইছে 28 ডিগ্রি। তাহলে পরবর্তী ধনিষ্ঠা নক্ষত্রের 5 ডিগ্রি কিন্তু সে নিয়ে তুঙ্গস্থ হয়েছে। তাহলে ধনিষ্ঠার মঙ্গল, শ্রবণার চন্দ্র, আর উত্তরাষাঢ়া রবি। তাহলে রবি চন্দ্র মঙ্গলের পরে মঙ্গল তুঙ্গস্থ হয়েছে। মঙ্গল নয় নিজের ঘরে নিজে তুঙ্গস্থ হল, কিন্তু নিজের ঘর না, এটা শনির ঘর। কিন্তু মঙ্গলের নক্ষত্র পেয়েছে একটু, বাকিটা সে রবি এবং চন্দ্রের পরে ভর দিয়ে ওই গোল করার মতো আনন্দে নাচছে। তুঙ্গস্থ মানে সবসময় উপরে থাকা গো, বাকিটা সবাই নিচে ধরে নিয়ে তুঙ্গস্থ করে দিতে পারবেন না। ওরা ওই জায়গায় যে তুঙ্গস্থ হয়ে বসে আছে। শুক্র বৃহস্পতির পরে দৈত্য গুরু, এটা ভাবতে হবে যে দৈত্যদের গুরু কিনা, শুক্রকে বললাম দৈত্যদের গুরু, সেই দৈত্যদের গুরু কিনা মীন রাশিতে গিয়ে 3টি নক্ষত্র নিয়ে সে তুঙ্গস্থ হয়েছে। তাহলে মীন রাশি বৃহস্পতি দেবতাদের গুরুর পরে গিয়ে মাথা কাটাইছে। তাহলে দেবতাদের গুরু যেমন আপনারা পূজার আসন নিয়ে সাজিয়ে বসছেন, সেখানে বিড়ালে যে ছো মেরে একটা ইয়ে নিয়ে আসলো, আপনারা বললেন পূজার সব জিনিস অপবিত্র হয়ে গেছে। যার জন্য পবিত্র বা অপবিত্র বা সর্বাবস্থাঙ্গতে বিবাহ যৎসরের পুণ্ডরী কক্ষং সবাজ্জাং অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি। আপনারা আবার শুদ্ধ টুদ্ধ করে নিলেন, মন্ত্রপুত করে ধরে। এই যে মন্ত্রপুত করে শুদ্ধ করলেন, আসলে শুদ্ধ হলো না হলো না? আর দৈত্যের কাজ কি, আর গুরুর কাজ কি? তাহলে দৈত্যকেও পর্যন্ত মানুষ করার চেষ্টা করবে গুরু, তারপরে মানুষ না হলে কি করবে? গুরুর মাথার পরে গিয়ে প্রস্রাব করবে, বা ধরেন নোংরা ফেলবে, আবর্জনা ফেলবে, এরকম কিছু করবে? কেন করবে ওখানে? কেনর উত্তর বের করতে গেলে আপনাদের ওই ভাবতে হবে যে শুক্র কেন তুঙ্গস্থ হলো। ওখানে রয়েছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি কিনা বৃহস্পতি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যে কিনা শনির নক্ষত্র। তাহলে বৃহস্পতির ঘর, বৃহস্পতি নক্ষত্রের উপর সে তুঙ্গস্থ হচ্ছে।
যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তখন শনির উপর তুঙ্গস্থ হচ্ছে, মানে শনির থেকে শুক্র বড়। আবার তখন বৃহস্পতির থেকেও শুক্র বড়। আর পরে গিয়ে রেবতী নক্ষত্র, বুধের থেকেও শুক্র বড়। বুঝতে হবে তাহলে কোন গ্রহ কার থেকে বড়, কোন গ্রহ কার থেকে শক্তি বেশি, এটি কিন্তু এই তুঙ্গস্থতা দিয়ে বুঝতে হবে। একইভাবে এই তুঙ্গস্থর আরেকটা ছক করে ফেলেন আপনারা সবাই। ছক করে যে ঘরে যে ডিগ্রিতে এই যে গ্রহ তুঙ্গস্থ আছে তার সমসপ্তমে গিয়ে একই ডিগ্রিতে নিচস্থ করে দেন। তাহলে গ্রহের নিচস্থ আর মুখস্থ করা লাগবে না, দেখবেন অটো মুখস্থ হয়ে যাবে। মানে যে ঘরে যে গ্রহ রবি 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ আছে, এইবার তুলা রাশির 10 ডিগ্রি পর্যন্ত সে নিচস্থ হবে। শেষ। তাহলে গ্রহর তুঙ্গস্থ আর নিচস্থ এক ছকের মাধ্যমে সম ডিগ্রিতে গিয়ে নিচস্থ হবে। এবার আমরা যাবো একটু জেকে দেব স্যারের কাছে। জেকে দেব স্যার, শুভ সকাল। তো প্রথম হচ্ছে আমাদের 2 নম্বর টপিক হচ্ছে নবগ্রহের পরিচয়। আমরা নবগ্রহের পরিচয় খুব একটা বেশি সময় দেইনি, কারণ হচ্ছে আমরা সময় বাঁচানোর চেষ্টা করব, কারণ আমাদের যদিও 3 ঘন্টা বৃহৎ সময় আমরা মনে করি, কিন্তু এবছরে ক্লাসে আর সময় নেই। যদিও আমরা পূর্ববর্তী ক্লাসে রিভিউ নেব, সেই রিভিউ নেওয়ার পরে তারপরে শেষে যে আবার 20 মিনিট প্রশ্ন, ওনাদের প্রশ্ন শুনবো, তাহলে আমাদের সময় থাকতেছে কিন্তু 20 আর 10 30 মিনিট যদি চলে যায় 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা আমাদের যে টপিকস যদি নতুন আকারে নেওয়া হয় তাহলে আমরা পেরে উঠছি না, বিধায় নবগ্রহের পরিচয় সাধারণভাবে পরিচয় দিয়ে দিয়েছি। কারকতাটা ছবি তুলে দিয়ে দিয়েছি গ্রুপে, ওখান থেকে আরো বিভিন্ন কারকতা রয়েছে, আপনারা জি, আমার এগুলো একটা প্রশ্ন ছিল। পড়ে হ্যাঁ নেবেন, স্যার, এটা মুখস্থ করে নেবেন। শুভ সকাল স্যার। এইবার রাশি চক্রে গ্রহের স্বক্ষেত্রটা আর উচ্চ ক্ষেত্রটা নিচ ক্ষেত্রটা এ বিষয়ে আপনি একটু আলোচনা করে দেন ওনাদের বোঝার জন্য। পরবর্তীতে আমি ধরেন আমরা সবাই মিলে চেষ্টা করব যে রাহু কেতু আমাদের কেন, কোন দিক থেকে তুঙ্গস্থ, কেন আমরা বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ, ভারতীয় মতে আমরা কেন এদিকে আসছি, এটি। তাছাড়া আমাদের টপিকস রয়েছে কিন্তু মূল ত্রিকোণ, আমরা এর ভিতর মূল ত্রিকোণের ছক এখানে এঁকে ফেলি যাতে আপনাদের দেখায় দিতে পারি। তো সেই অনুযায়ী আপনার এবার জেকে দেব স্যার, আপনি একটু সহযোগিতা করে দেন। নমস্কার সবাইকে। আমার এখানে বিদ্যুৎ নেই, এর জন্য অন্ধকার হয়ে আছে। তো প্রথম যে চকটা স্বক্ষেত্র লেখা হয়েছে, স্বক্ষেত্র বলতে আপনার কথা তাৎপর্য বুঝতে পারছেন যে স্বক্ষেত্র মানে হচ্ছে নিজের ক্ষেত্র বা নিজের বাড়ি। আমরা প্রত্যেকে আজকে আমাদের নিজেদের বাড়িতে বসে ক্লাস করতেছি, এই ক্লাসে অংশ নিছি। তো যারা যখন মানুষ স্বক্ষেত্রে থাকে তখন একটু শক্তিশালী অবস্থান থাকে, বা আপনার একটা শান্ত স্থির ধীর একটা মজবুত অবস্থান থাকে। এখন প্রত্যেকটা গ্রহর কোন জায়গাটা তার স্বক্ষেত্র, কোন জায়গায় সে শান্ত স্থির ধীর এবং শক্তিশালী থাকে, সেটা এখানে দেখানো হয়েছে। মঙ্গল আপনার মেষ রাশি এবং আপনার আহ, বৃশ্চিক রাশি, দুইটা রাশি তার স্বক্ষেত্র। মেষ রাশি কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি, আর বৃশ্চিক অষ্টম রাশি। তো প্রথম রাশি আমরা যে কোনো রাশিচক্রের প্রথম যখন আমরা বিচার করব, প্রথম রাশি বলতেই আপনার আমরা যখন লগ্নের যাব কিছুদিন পরে, তখন দেখা যাবে লগ্নটাকে আমরা ব্যক্তি নিজেকে ধরা হয়। ঠিক আছে? তো কালপুরুষ রাশি চক্রের লগ্নে যখন মঙ্গল থাকে, মানে ব্যক্তি সত্তায় মঙ্গলের যে আধিক্যতা বা মঙ্গলের যে আধিপত্য, সেটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? আমাদের প্রত্যেকের মনেই হঠকারিতা আছে। তো এই হঠকারিতা কিন্তু মঙ্গলের কারকতায় হয়। তো আপনার মেষ রাশিতে মঙ্গল আছে কালপুরুষ রাশি চক্রের 1 নম্বর ভাব। তার মানে
এই মঙ্গলের কিন্তু আধিপত্য আপনার আপনার প্রত্যেক ব্যক্তির জীবনেই নিজের উপরে থাকবে, মানে আধিপত্যটা নিজের উপরে থাকবে। আর কোন জায়গায় আধিপত্যটা থাকবে? অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তার জায়গা। আবার অষ্টম ভাব হচ্ছে অনেক কারকতা আছে, তো কারকতা কয়েকটা কারকতা আমি নিয়ে বলবো। আবার হচ্ছে অষ্টম ভাব হচ্ছে পরিবর্তন। তো অষ্টমী হচ্ছে ব্যক্তির, ধরেন আপনার আমরা যখন মঙ্গল কিন্তু হার্ডওয়ার্কের কারক, আমরা মঙ্গল বাহিনীর কারক, এটা আমরা জানি। তো আপনার বাহিনীতে যখন আপনি যাবেন একটা নির্দিষ্ট ট্রেনিং পার করে, তো সেই ট্রেনিং এ আপনি একটা অবস্থান ভালো করলে, মানে আপনার ট্রেনার যে তিনি যখন আপনাকে রিপোর্ট করবেন যে আপনি ভালো, তখনই আপনি বাহিনীতে যুক্ত হতে পারবেন। তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো এই যে পরিশ্রম করলেন, তারপরে যে আপনি পদায়ন হলো, যিনি আপনার ট্রেন করলেন তিনি আপনাকে সালাম দিয়ে আপনাকে পদায়ন করলো। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার কারক কিন্তু আপনার মঙ্গল। আবার সপ্তমের পরে অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তনের ভাব। তা আমরা সপ্তম ভাব জানি আমাদের হচ্ছে লাইফ পার্টনারের ভাব। তো আমাদের প্রত্যেকের এটা মনে রাখতে হবে, বিশেষ করে আমাদের জ্যোতিষদের, যে লাইফ পার্টনার জীবনে আসা মানে হচ্ছে জীবনে একটা বড় পরিবর্তন হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই পরিবর্তনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এবং সমাজে আমাদের কাছে বিভিন্ন বিষয়াদি নিয়ে যখন মানুষ আসবে, তখন আপনার হচ্ছে আমাদেরকে এই পরিবর্তনের বিষয়টা তুলে ধরতে হবে। তখনই হচ্ছে প্রকৃতপক্ষে ইয়ে হবে, জ্যোতিষ দ্বারা মানবের যে কল্যাণ আমরা চাচ্ছি সেই কল্যাণটা হবে। এবার শুক্র আপনার হচ্ছে সক্ষেত্র হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে ধীর স্থির, এবং শুক্র হচ্ছে প্রেম, কাম, শান্তি, স্ত্রী সুখ এসবের কারক। তো বৃষ রাশি হচ্ছে ধীর স্থিরের কারক। আপনার শান্তি কিন্তু স্থিরতার মধ্যে শান্তি থাকে। অস্থির যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার শান্তি পাবেন না। ঠিক আছে, এবার আপনার ধরুন বুধ। বুধ হচ্ছে তৃতীয় ভাব এবং হচ্ছে ষষ্ঠ ভাবের কারক। কালপুরুষ রাশিকে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের কারক। তৃতীয় ভাব হচ্ছে আমার ইচ্ছা শক্তি। আবার তৃতীয় ভাবে হচ্ছে, ধরেন আমরা লগ্ন ভাবকে যদি মনে করি যে সদ্য ভূমিষ্ঠ শিশু, আর দ্বিতীয় ভাব হচ্ছে কথার ভাব। তো দ্বিতীয় ভাব হচ্ছে মানে আমার বাক্য, ধরেন আপনার ছোট বাচ্চারা যে কথা বলে, তো তাদের এই ভাষা কিন্তু তাদের মা ছাড়া আর কেউ বুঝে না। 6-7 মাসের বাচ্চা যে আ উ এ উ করে, এগুলো একমাত্র তার মা বুঝে। দেখবেন মা ঠিকই হচ্ছে ওই ওই ভাষায় কথা বলতেছে, অন্য কেউ কিন্তু বুঝে না, মা কিন্তু বুঝে যায়। তো এই যে প্রাথমিক যে ভাষা সেটা হচ্ছে এই আপনার হচ্ছে দ্বিতীয় ভাব। আর তৃতীয় ভাব হচ্ছে পুরো সেন্টেন্স কথা বলা। তো বুধ হচ্ছে কি বাক্যের কারক, মানে আপনার সেন্টেন্সটা, আপনার বাক্যটা কিরকম হবে সেটা বুধ রিপ্রেজেন্ট করে। তো এখানে কিন্তু এই বাক্যের পুরো সেন্টেন্সে যে বাক্য বলা, সেই জায়গায় কিন্তু বুধ আপনার হচ্ছে তার স্বক্ষেত্র। চন্দ্র জলরাশির কারক, জলের কারক, এবং জলরাশিতে কর্কট রাশিতে চন্দ্র মনের কারক। চতুর্থ ভাবকে মনের ভাব বলা হয়। এখানে সে কিন্তু তার শতক স্বক্ষেত্র, এখানে সে শক্তিশালী। রবি তেমনি ভাবে আত্মার কারক সে। আর আমাদের কালপুরুষ রাশির পঞ্চম ভাবকে আত্মার কারকতা বলা হয়েছে, এখানে আত্মার জ্যোতির্ময় ভাব। পরবর্তীতে ক্লাসে আসবেন, পাবেন আপনারা। মেষ রাশি হচ্ছে অগ্নি, এই সিংহ রাশি অগ্নি এবং ধনু রাশি অগ্নি। তো এখানে আপনার হচ্ছে এই মেষের যে অগ্নি, সেটা হচ্ছে খুবই উত্তপ্ত, তরল এবং গতিময়। কিন্তু সিংহের যে অগ্নি সেটা হচ্ছে আপনার ধীর স্থির শান্ত জ্যোতির্ময়। তো আত্মার যে জ্যোতির্ময় ভাব সেটা ফুটে ওঠে আপনার হচ্ছে সেই সিংহ রাশিতে, রবি সেখানেই তুঙ্গস্থ হয়। তো বুধ হচ্ছে যেমন ষষ্ঠ রাশিতে বুধ তুঙ্গস্থ হয়, খেলাধুলা। বুধ হচ্ছে বালক গ্রহ, তার বয়স 12 বছর। তো 12 বছর একটা শিশু তো খেলাধুলার জায়গাতেই তুঙ্গস্থ হবে, এটা ইজিলি আপনারা বুঝে যাবেন। শুক্র তুঙ্গস্থ হচ্ছে সপ্তম ভাবে, এটা লাইফ পার্টনারের ভাব। ঠিক আছে, আমাদের বেশিরভাগ একটা বিষয় আছে কি, আমাদের হচ্ছে যত জ্যোতিষ শাস্ত্রের বেশিরভাগ অংশ হচ্ছে পুরুষকে কেন্দ্র করে তৈরি করা। কাজেই আপনার হচ্ছে আপনার রাশিচক্রের যত বই পাবেন বা জ্যোতিষের যত বই পাবেন, সেখানে সপ্তম ভাবকে লাইফ পার্টনারের ভাব না বলে বলা হয় যে স্ত্রী বা জায়া ভাব। তো সপ্তমে শুক্র, সপ্তম ভাবের অধিপতি শুক্র, মানে শুক্র কিন্তু আমাদের রাশিচক্রে স্ত্রী কারক হিসেবে দেখানো হয়েছে আমাদের এই যে জ্যোতিষশাস্ত্রে। তো শুক্র ওই যে সৌন্দর্যের কারক। তো আমরা তো সবাই জানি মানে স্ত্রীকে সৌন্দর্যের কারক হিসেবে দেখা হয়। আমাদের যে পরিবারে যখন নববধূকে মানে বরণ করা হয়, তখন গৃহলক্ষ্মী হিসেবে তাকে বরণ করা হয়। ঠিক আছে, মঙ্গলের ব্যাপার তো বলেই ফেললাম। বৃহস্পতি হচ্ছে গুরু,
আর সে হচ্ছে নবম ভাব হচ্ছে ভাগ্যের জায়গা, গুরুর জায়গা, ওই জায়গায় সে তুঙ্গস্থ হচ্ছে, মানে স্বক্ষেত্র, মানে এটা তার নিজের ক্ষেত্র হচ্ছে। শনি হচ্ছে কর্মের কারক, কর্মের জায়গায় মানে তার অবস্থান। কর্মফলের কারক শনি, একাদশ ভাবে তার অবস্থান। বৃহস্পতি মুখের কারক, মুখের জায়গায় তার অবস্থান। তার মানে প্রত্যেকটা গ্রহ যে যে জায়গায় স্বক্ষেত্র হচ্ছে মানে নিজের ক্ষেত্র, সেই জায়গায় কিন্তু তার যে কারকতা, আপনার কারকতা যে আপনাদের কাছে মানে ইয়ে করা হলো, নোট দেওয়া হলো, আপনার নোটের সাথে মিলে এগুলো দেখে নেবেন। ক্লাসের ভিডিও বের করবেন, সমস্ত নোট, সমস্ত কারকতা নিয়ে বসবেন, তখন আপনারা হচ্ছে এগুলোর তাৎপর্য অনুধাবন করতে পারবেন। আর প্রত্যেকটা ক্লাসের আগে পূর্বের ক্লাসের যে নোটগুলো আছে, এগুলো নোটগুলো সামনে নিয়ে বসবেন, তাহলে আপনার স্যার যখন বুঝাবে বা আমরা যখন ক্লাস ইয়ে করব, উপস্থাপন করব, তখন আপনার হচ্ছে এগুলো বুঝতে সুবিধা হবে। এবার আমি আসছি তুঙ্গস্থ এবং নিচস্থের যে ব্যাপার। গ্রহগণ আপনার হচ্ছে যখন তুঙ্গস্থ হয়, আপনারা একটা নোট লিখে নিতে পারেন, যে এটা বিচারের ক্ষেত্রে আপনাদের হচ্ছে ভূমিকা রাখবে। গ্রহ যখন তুঙ্গস্থ হয়, তখন তারা সপ্তমিত মানে না, তারা হচ্ছে আহ, তারা যেভাবে অবস্থান করে, অর্থাৎ যেভাবে তুঙ্গস্থ হয় সেই ভাব, এবং যেই ভাবের তারা অধিপতি, সেই ভাবের শুভ ফল প্রদান করতে সমর্থ হয়। ঠিক আছে? শুভ ফলটা মানে যে ফলাফলটা আছে, ভাবের যে ফলাফলটা আছে, সেই ভাবের ফলাফলটা প্রদান করতে মানে তারা সক্ষম হয়। আর ভাবের ফলাফল কি সেটা যখন ভাব বিচার আসবে, তখন আপনারা ভাবের ফলাফল কি এটা আপনারা বুঝে যাবেন। জাস্ট আপনার নোটটা লিখে রাখুন, যখন ভাব বিচার আসবে তখন আপনারা হচ্ছে এটার সাথে কম্বিনেশন করে আপনারা বুঝতে সুবিধা হবে। এবার রবি এখানে দেখুন মেষ রাশিতে তুঙ্গস্থ হচ্ছে, চন্দ্র হচ্ছে বৃষ রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। আহ, এখানে সবকিছু স্যার উল্লেখ করে দিয়েছেন। তো তুঙ্গস্থের ব্যাপারে যখন স্যার বলেছেন, একটা কিন্তু কথা কিন্তু স্যার বলেছেন যে নক্ষত্রের চরণগুলো উল্লেখ করেছেন। আমরা জানি একটা নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিটকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, প্রতিটা ভাগের আপনার ইয়ে পরে 3 ডিগ্রি 20 মিনিট। তো 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে আমরা যদি প্রত্যেকটা নক্ষত্রকে 4টা ভাগের যে 4টা চরণ, 4টা চরণের কার্যকারিতা নিয়ে কথা বলি, তাহলে 4টা চরণের কার্যকারিতা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবার ধর্ম কি? ধর্ম মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ব্যাপারটা এরকম না। ধর্ম মানে হচ্ছে আপনার ডিউটি বা কর্তব্য। ধর্ম মানে আপনার ডিউটি বা কর্তব্য। প্রত্যেকটা মানে বিষয়ের আলাদা আলাদা একটা ডিউটি আছে, আলাদা একটা কর্তব্য আছে। যে কোনো বিষয় আমরা যে কোনো স্ট্যান্ডার্ড নির্ধারণ করি, যে কোনো বিধিমালা তৈরি করি, এগুলো কিন্তু একটা কর্তব্যের পারপাসে আপনার তৈরি করা হয়। তো ধর্ম হচ্ছে সেই ডিউটি। অর্থ কি? অর্থ হচ্ছে তাৎপর্য বুঝে যাওয়া, মানে আপনার যে কর্তব্য, সে কর্তব্যের তাৎপর্য বোঝা হচ্ছে ধর্ম, অর্থ। আর আপনার হচ্ছে কাম মানে হচ্ছে ইচ্ছে পূর্তি, যে সেই আপনার হচ্ছে যে যাবতীয় ইচ্ছে আছে, সমস্ত ইচ্ছে পূর্তির যে ব্যাপার, সেটা হচ্ছে কামনা, কামনা পূর্তি। আর মুখ্য হচ্ছে মুক্তি। তো এবার আমি যদি বলি, তা আপনার হচ্ছে ধর্ম আমরা যদি ডিউটিটা ধরি, কর্তব্য। আর দ্বিতীয় হচ্ছে অর্থ, কর্তব্যের তাৎপর্য বোঝা। তৃতীয় হচ্ছে ইচ্ছা, আপনার কর্তব্য করার ইচ্ছা। আর চতুর্থ হচ্ছে মুখ্য মানে পরিণতি, মানে আপনি প্রথম যেটা দিয়ে শুরু করলেন মানে কর্তব্য, সেই কর্তব্যের পরিণতি হচ্ছে চতুর্থ চরণ। এখন আপনি দেখুন, আপনার হচ্ছে রবি এখানে কিন্তু 3 ডিগ্রিতে মানে 3টা চরণ পেল, তেমনি ভাবে চন্দ্র একটা চরণ পেল, রাহু আবার হচ্ছে আপনার চরণ পেয়ে ভিডিও গেল অন 4টা। করুন, তো রেকর্ডিং। এই বিষয়টি নিয়ে আপনার হচ্ছে বিস্তারিত পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো এখন একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যে বিষয়টা আমি বলছি যে গ্রহগণ হচ্ছে যে ভাবে হচ্ছে তুঙ্গস্থ হয় সেই ভাব, এবং হচ্ছে যে রাশির অধিপতি তারা, সেই রাশির হচ্ছে আহ, যে ভাব আছে, সেই ভাবের আপনার তারা শুভ ফল প্রদান করতে সমর্থ হয়। এই বিষয়টা আমি আপনাদের সামনে বলছি। যেমন রবি হচ্ছে জয়ন্ত তারা স্যার, আপনার সাউন্ড আসছে না জয়ন্ত স্যার।
হ্যাঁ, আমি আরেকটা আইডি দিয়ে ঢুকলাম, আমার হচ্ছে ল্যাপটপের চার্জ চলে গেছে। আচ্ছা, এবার যেটা বলছি, রবি আপনার হচ্ছে মিনে মেষ রাশিতে তুঙ্গস্থ, তুঙ্গস্থ হয়। মিনে। আর মেষ রাশিতে তুঙ্গস্থ হলে মেষ রাশিতে সে যেমন শুভ ফল প্রদান করতে পারে, তেমনি ভাবে সে সিংহ রাশির অধিপতি, সিংহ রাশিতে সে মানে শুভ ফল প্রদান করতে পারে। এখন আপনারা যে কারো জন্ম চার্টে যখন দেখবেন যে ওই জন্ম চার্টে রবি তুঙ্গস্থ আছে, তাহলে তুঙ্গস্থ যে রাশিতে আছে সে রাশির শুভ ফল প্রদান করবে। মানে শুভ ফল বলতে এখানে রাশির যে কারকতা, সেই কারকতার সমস্ত ফল এখানে শুভ অশুভ সবই থাকবে আর কি। মানে এটা সে প্রদান করতে সমর্থ হবে। এবং সে যে রাশির অধিপতি, সেটা যে কারকতা, সেই কারকতা আপনার হচ্ছে শুভ ফল প্রদান করতে সমর্থ হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে রবি কেন হচ্ছে মেষেই তুঙ্গস্থ হলো, আর চন্দ্র কেন বৃষেই তুঙ্গস্থ হলো, শুক্র কেন আপনার হচ্ছে আহ, কি বলে আপনার মিনে কেন তুঙ্গস্থ হলো। তো আপনারা এটা হচ্ছে গভীর অনুধাবনের বিষয়, ধারাবাহিকভাবে আপনারা জানতে পারবেন। তবে একটা বিষয় আমি উপস্থাপন করছি, কিছুটা ধারণা আপনাদের দিচ্ছি। রবি হচ্ছে রাজার কারক, আত্মার কারক। তো রবি মেষে তুঙ্গস্থ হচ্ছে, মেষ রাশি আমরা রাশি চক্রের আপনার প্রথম রাশি হচ্ছে এই মেষ রাশি। তো রবি যেহেতু রাজা, সে তো প্রথম স্থানে হচ্ছে তুঙ্গস্থ হবে, এটা একটা প্রাথমিক কারণ। চন্দ্র, চন্দ্র হচ্ছে স্ত্রীর কারক। রাশিচক্র হচ্ছে চন্দ্রকে মাতার কারক বলা হয়, রবিকে পিতার কারক বলা হয়। তো মাতার পাশে পিতার পাশে মাতা স্থান নিল, ঠিক আছে। আপনার শুক্র হচ্ছে বাম পাশে আছে, শুক্র প্রেমের কারক, স্ত্রীর কারক। তো রাজার পাশে আরেকজন আছে। তেমনি ভাবে আপনার যে বৃহস্পতি চতুর্থ ভাব হচ্ছে পরিবারের জায়গায় আপনার তুঙ্গস্থ হচ্ছে। প্রত্যেক পরিবারে একজন গুরু দরকার, প্রত্যেক পরিবারে একজন আপনার আদর্শ শিখানোর লোক দরকার, সেই শিক্ষক সেই গুরু হচ্ছে বৃহস্পতি। বুধের কথা তো বললামই, যে সে খেলাধুলার জায়গায় হচ্ছে বুধ তুঙ্গস্থ। আপনার হচ্ছে মঙ্গল কর্মের জায়গায়, মঙ্গল যে সেনাপতি কমান্ডিং অফিসার, তো সে আপনার দশম ভাবে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে কর্মের জায়গায়, এবং পুরো 28 ডিগ্রি পর্যন্ত। তার মানে আমাদের এই জীবন যে কর্মময় জীবন, সেটা কিন্তু মানে আজীবন আমাদেরকে কর্ম করে যেতে হবে, এখানে আছে ইয়ে নাই। আমরা হচ্ছে কর্মে কোন প্রকার যে বাদ দিয়ে দিব যে এই যে এই অবস্থা নাই। শনি আপনার হচ্ছে তুলা রাশিতে তুঙ্গস্থ হয়। এই দুটি বিষয় যদি আমি বলতে চাই, শনি তুলা রাশিতে তুঙ্গস্থ আর শুক্র হচ্ছে আপনার মীন রাশিতে তুঙ্গস্থ হয়। শুক্র প্রেম কাম স্ত্রী সুখের কারক, আর শনি হচ্ছে কর্মফলের কারক। একটা কথা আপনি দেখতে হবে, সপ্তম ভাব যদি আমাদের লাইফ পার্টনার ভাব হয়, এখানে শনি তুঙ্গস্থ হচ্ছে, তার মানে হচ্ছে ব্যক্তির সৌন্দর্য নয়, তার কর্মটাকেই আপনার হচ্ছে বড় করে দেখতে হবে। আর শুক্র হচ্ছে ব্যয় ভাবে তুঙ্গস্থ হচ্ছে রাশি চক্রের, তার মানে হচ্ছে সৌন্দর্যই আপনার হচ্ছে বা প্রেমই আপনার হচ্ছে মূল বিষয় নয়, ত্যাগটা হচ্ছে মূল বিষয়। আর কতটুকু ব্যক্তি ত্যাগ করতে পারছে, সেই ত্যাগটি হচ্ছে আপনার তুঙ্গ হওয়ার মূল কারণ এখানে প্রতিভাত হচ্ছে শুক্রের যে ব্যাপারটা। তেমনি ভাবে সপ্তম ভাবে যে শনির তুঙ্গস্থ হওয়াটা, এটা নির্দেশ করছে যে আপনার হচ্ছে কর্মের দ্বারা জীবনের সাফল্য, জীবনের একটা স্তরে পৌঁছে যাওয়া, এই বিষয়টাই আপনার নির্দেশ করছে। তেমনি ভাবে নিচস্থ দেওয়া যে হুম। ব্যাপারটা আপনার আছে, গ্রহ নিচস্থ হ্যাঁ, হচ্ছে। এখানে অনেক রবি সুন্দর যখন ব্যাখ্যা আপনার দিয়েছেন বিপরীত ভাবে জেকেদেব তুলা স্যার। ভাবে আমরা তুলায় নিচস্থ জোসেফের কাছ হচ্ছে, থেকেও শুনবো, সে কিন্তু যখন তার আগে রাজার একটু জায়গায় বলে নিচস্থ যাই হয়, যে তুঙ্গস্থ তেমনি কিন্তু সরে সে যাবে টানা। সপ্তম ভাব রানীর যে জায়গায়, রানীর তুঙ্গস্থ জায়গায় গিয়ে কিন্তু সে আমাদের আপনার জেকেদেব স্যার যেটা বললেন যে তার কালপুরুষের প্রথম কি বলে রাশি মেষ রাশি, নতমস্তক হয়ে মেষ যায়, রাশিতে রবি ঠিক তুঙ্গস্থ আছে। হচ্ছে, রবি যেহেতু গ্রহ পিতা, তেমনি আপনার তাকে হচ্ছে ওই জায়গাটা অষ্টমে দেওয়া উচিত। বৃহস্পতি মানে হ্যাঁ, আমরা চন্দ্র, মানলাম কালপুরুষ তারা রাশির হয়তো অষ্টম গেছে, ভাবে তাহলে তো তারা চন্দ্র নিচস্থ ঘোরাঘুরি হয়ে যায়। করেছে। তো গ্রহের যে কারকতা, তো ঘোরাঘুরি কারকতা না করলে অনুযায়ী কেন দেখবেন ওখানে তুঙ্গস্থ হয়েছে? ওই তার আর নিজস্বতা তুলায় আপনার কি চলে নিচস্থ আসছে, হয়েছে মানে রানীর ঠিক কাছে। আছে। আমি সপ্তম ভাব আজকে মানে হচ্ছে জীবন সঙ্গী। বিদ্যুতের তাহলে বিভ্রাটের কারণে রাজা হচ্ছে রানীর কাছে গিয়ে ভিডিও অফ মাথা অনের নত জায়গায় করেছে। আমার একটু ত্রুটি এটি হচ্ছে আমরা স্যার, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে পৌরাণিক দেখবেন স্যার। কিছু তো জোকস শুনি। জোকস আমি হচ্ছে রাজা তুঙ্গস্থ যুদ্ধে আর যাবে, নিচস্থ নিয়ে স্যার তো যুদ্ধে যে বাকিটুকু আশা সমস্ত করছি স্যার তারা আমাদের বিপক্ষ যে পার্টিকে আছে পরাজিত নোট আছে, করবে নোটের এই সাথে সংকল্প মিলিয়ে নিয়ে বুঝিয়ে যুদ্ধে নিতে পারবে স্যার। যাচ্ছে। মূল বিষয়গুলো আমি তুলে সব ধরার চেষ্টা ঘোড়া করবো স্যার। অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যাত্রা করেছে। যাত্রা করার মুহূর্তে না মানে তার স্ত্রীর কাছে গেছে অনুমতি নিতে। তো অনুমতি নিতে গেলে উনি বলছে, তুমি যুদ্ধে যে তুমি শত্রুপক্ষকে মারবা না তুমি নিজে মরবা? যদি তুমি নিজে মরো তাহলে তো আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। এ বলে ক্রন্দন শুরু করে দিয়েছে, কান্নাকাটি। কান্নাকাটি শুরু করলে কি করবে? তখন স্ত্রীর কান্না ঠান্ডা থামাতে হবে। থামাতে গেছে, থামাতে গিয়ে ওই জায়গার থেকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়েছে। তাহলে প্রবৃদ্ধির জায়গা যেখানে, এই প্রবৃদ্ধির জায়গায় গিয়ে নিচস্থ হয়েছে রবি। তাহলে রবি যে প্রবৃদ্ধির জায়গায় নিচস্থ হলো, জেকে দেব স্যার যে কথা বললেন, তাহলে রবির পাওয়ার বাড়লো কি করে? ওখানে পাওয়ার কমলো। আচ্ছা, কমলো, সূর্য রাত্রেবেলায়
আহ, অন্ধকার থাকে মানে সূর্যের পাওয়ার থাকে না, আর দিনের বেলায় পাওয়ার থাকে। মনে করলাম রাত্রের বেলায় পাওয়ার কমে গেল, তাহলে রাত্রেবেলায় সে পাওয়ার কমেছে, তখন রাত্রেবেলায় পাওয়ার তার জীবন সঙ্গীকে দিয়েছে। এমনি যদি একটি কাল বিচার করি, ওই কালপুরুষের অঙ্গ বিচার করতে গেলে একটি কাল এসে যায়, যে একটি কালে ধরেন যৌবন কালে আপনার পাওয়ার থাকে, শিশুকালে বাবা মায়ের পাওয়ার থাকে, পৌরাবস্থায় সন্তানদের পাওয়ার থাকে। তিনটি কাল যদি আমরা বিচার করি, বা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাহলে অতীত কাল কি, বর্তমান কি, কাল কি, ভবিষ্যৎ কাল কি, এগুলো আপনার কাল আপনারা জানেন। তবে ভিডিও অন না করলে কিন্তু আমি এই গোপন তত্ত্ব শেখাবো না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষ করে ভিডিও, আমরা বলছি 10% আমাদের ভিডিও অফ করতে পারবেন অনুমতি সাপেক্ষে। সেটি হচ্ছে আপনাদের ওই গ্রুপে লিখতে হবে যে আমার বিশেষ সমস্যা, আমি গাড়িতে আছি বা আমি অমুক জায়গায় আছি, সেটি বলতে হবে। বলার পরে আমরা একসেপ্ট করব, আমাদের টিম আছে কিন্তু এখানে লাগিয়ে দেওয়া, সেই অনুযায়ী একসেপ্ট করবে, এমনকি তার জবাবও দেবে যে আজকে আপনাকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না, বা আপনি হাফ সময় পর্যন্ত অফ করুন, বাকি হাফ সময় অন্যরা অফ করুক। এভাবে আমাদের ক্লাস চালিত হবে। আপনাদের পিছনে কিন্তু আমরা বলেছি একজনের পিছনে 3 জন লেগে আছে।